হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11-এর ইনকাম ট্যাক্সের যে স্যালারি, তার স্যালারির যে পারকোজিটস আমরা করেছি, সেই পারকোজিটসের আজকে ভ্যালুয়েশনটা শিখব। আমরা দেখো আজকে যেটা শিখব সেটা বোর্ডে লিখেছি যে ভ্যালুয়েশন অফ পারকোজিটস। তাহলে আমরা শুরু করি যে কিভাবে ভ্যালুয়েশন করতে হয়। তোমরা অবশ্যই খাতা এবং পেন আর ক্যালকুলেটর যা হোক নিয়ে বসবে, ঠিক আছে? কারণ এগুলো করতে গেলে ক্যালকুলেটর ছাড়া হয় না। তাহলে আসা যাক আমাদের আজকে ভ্যালুয়েশন অফ পারকোজিটস। যেটা আমাদের মেন সিলেবাসে আছে ক্লাস 11-এর, সেটা হচ্ছে আমাদের ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ঠিক আছে, অ্যান্ড আনফার্নিশড অ্যাকোমোডেশন। তাহলে আমরা শুরু করি কিভাবে দেখো করতে হয়। ফার্স্ট হচ্ছে আমরা বলবো যে ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি, ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, আনফার্নিশড অ্যাকোমোডেশন। এর জন্য আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা হচ্ছে আমি টেবিলটা তৈরি করি, দেখো কিভাবে। তোমরা অবশ্যই স্কেল দিয়ে তৈরি করবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সরকারি কর্মচারীর ক্ষেত্রে, ঠিক আছে? সরকারি কর্মচারী, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি। আর এদিকে হচ্ছে আদার এমপ্লয়ি, অন্যান্য কর্মচারী, ঠিক আছে? তাহলে আমরা ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফার্নিশড, যেটা হচ্ছে আসবাবপত্রহীন বাড়ি, তার ভ্যালুয়েশন করব। আর এদিকে হচ্ছে যেইটুকুনি আমাদের দরকার সেইটুকুনি, আমরা এক্সট্রা কিছু করছি না, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকোমোডেশন ওন বাই এমপ্লয়ার, ওন বাই এমপ্লয়ার, আর এদিকে হচ্ছে অ্যাকোমোডেশন টেকেন অন লিজ, অ্যাকোমোডেশন টেকেন অন লিজ or rent by the employer, ঠিক আছে? তাহলে আমরা দেখো এটা গভর্নমেন্ট এমপ্লয়ি, এটা আদার এমপ্লয়ি, যার মধ্যে হচ্ছে এইটা একই পড়ে যাচ্ছে, ঠিক আছে? আদার এমপ্লয়ির ক্ষেত্রে অ্যাকোমোডেশন ওন বাই এমপ্লয়ার আর অ্যাকোমোডেশন টেকেন অন লিজ, এটা হচ্ছে মালিক নিজের বাড়ি, আর এটা হচ্ছে লিজে নিয়েছে আর রেন্টে নিয়েছে, ঠিক আছে? তাহলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে রেন্ট আর একটা হচ্ছে লিজ। তাহলে কি হবে দেখো, ফার্স্ট হচ্ছে সরকারি কর্মচারীর ক্ষেত্রে লাইসেন্স ফি, মানে যেই বাড়িটা নিয়েছে সেই বাড়িটার লাইসেন্স ফি ডিটারমাইন্ড, খেয়াল করবে, ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, ঠিক আছে? মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল আমি দুটোই লিখে রাখছি, সেন্ট্রাল অ্যান্ড স্টেট, ঠিক আছে? দুটো গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, যেটা লাইসেন্স ফি ধার্য করেছে সেটা হবে তার ভ্যালু, তার থেকে এটা হচ্ছে অ্যামাউন্ট লেস
rent received from employee, যদি কোনো রেন্ট হিসাবে নিয়ে থাকে তাহলে সেটা বাদ যাবে, আর যদি পুরোটাই রেন্ট না নিয়ে থাকে, কোনো কনসেশনাল রেন্টের নিয়ে থাকলে তাহলে সেটা বাদ যাবে, ঠিক আছে। আর যদি পুরোটাই দিয়ে দেয় তাহলে পুরোটাই হচ্ছে আমাদের ট্যাক্সেবল হবে। ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড, এটা হচ্ছে আনফার্নিশড। আচ্ছা, ভ্যালু অফ রেন্ট ফ্রি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, এটা যেহেতু আনফার্নিশড ওপরে লেখা আছে, এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তাহলে এটা হচ্ছে আমাদের নিট ফিগার, ঠিক আছে। তাহলে কি হবে, লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট, তার থেকে রেন্ট রিসিভ ফ্রম এমপ্লয়ি। রেন্ট যদি ধরো লাইসেন্স ফি ধরে রেখেছে 2 লাখ টাকা, আর মাসে মাসে যদি 6,000 টাকা করে কাটে, তাহলে 6×72,000 টাকা, 2 লাখ থেকে 72,000 টাকা বাদ দিয়ে যেটা হবে সেটা হবে 1,28,000 টাকা হচ্ছে ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। এটা হচ্ছে আমাদের ট্যাক্সেবল হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাকোমোডেশন ওন বাই দ্য এমপ্লয়ার, এটা হচ্ছে আদার এমপ্লয়ের ক্ষেত্রে কি হবে। আদার এমপ্লয়ের ক্ষেত্রে কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। সেই ক্রাইটেরিয়া হচ্ছে ফুলফিল করতে হবে। 2001 সালের জনগণনা অনুযায়ী 2001 পপুলেশন পপুলেশন মানে পপুলেশন অ্যাজ পার সেন্সাস 2001, যাই বলো, পপুলেশন অ্যাজ পার সেন্সাস 2001 অনুযায়ী যা লোক সংখ্যা হবে, আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ অফ স্যালারি, যে এমপ্লয়ি স্যালারি পাচ্ছে সেটার পার্সেন্টেজ কি হবে সেটা, যেখানে হচ্ছে আমাদের দেখো এটার একটা ভাগ করবে, এখানে হচ্ছে পপুলেশন 25 লাখের বেশি, পপুলেশন greater than 25 lakh, 25 lakhs, 25 লাখের বেশি, তাহলে সেখানে কি হবে না, সেখানে হবে 15% অফ স্যালারি ট্যাক্সেবল, ঠিক আছে। যেখানে 25 লাখের বেশি সেখানে হচ্ছে 15% অফ স্যালারি, আর যেখানে হচ্ছে 10 লাখ থেকে 25 লাখের কম, 10 লাখ টু 10 লাখের বেশি কিন্তু 25 লাখের কম, সেখানে হবে আমাদের হচ্ছে 10% অফ স্যালারি। এটা হচ্ছে আমরা ক্যালকুলেট করতে গেলে পাবো। আর যেখানে 10 লাখের নিচে পপুলেশন 10 লাখের নিচে, ঠিক আছে, 10 লাখ পপুলেশন 10 লাখ, তাহলে তিনটে ক্রাইটেরিয়া, একটা হচ্ছে 10 লাখের নিচে, একটা 10 লাখ থেকে 25 লাখ, আর একটা হচ্ছে 25 লাখের বেশি। সরকারে সেখানে হচ্ছে 7.5%। এখানে কিন্তু মহানগর, নগর এগুলোভাবে ভাগ করে, এখানে পপুলেশন হিসেবে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। আর এখানে কি হবে ক্যালকুলেশনটা, লিস্ট অফ দ্য ফলোয়িং লিস্ট অফ দ্য ফলোয়িং কি হবে, 2 লিস্ট অফ দ্য ফলোয়িং 2, দুটোর মধ্যে যেটা কম, ঠিক আছে। অ্যাকচুয়াল রেন্ট পেড অর পেবেল বাই দ্য এমপ্লয়ার, অ্যাকচুয়াল রেন্ট পেড or payable
বাই দ্য এমপ্লয়ার, যেই রেন্টটা পে করেছে অথবা পে করতে হবে সেইটা। আর এখানে হবে 15% অফ স্যালারি, ঠিক আছে। এখানে বি হচ্ছে 15% অফ স্যালারি, ঠিক আছে। তাহলে অ্যাকোমোডেশন ওন বাই এমপ্লয়ার, যদি অ্যাকোমোডেশনটার মালিক, ঠিক আছে, হয়, কে হয় না এমপ্লয়ার, নিয়োগকর্তার মালিকানাধীন বাসগৃহ যদি হয়, তাহলে সেখানে পপুলেশন বিচার করে পার্সেন্টেজ অফ স্যালারি আমাদের ভ্যালুয়েশন করতে হবে। আর এখানে হচ্ছে অ্যাকোমোডেশন টেকেন অর অন লিজ, অ্যাকোমোডেশন টেকেন অন লিজ অর রেন্ট বাই দ্য এমপ্লয়ার, তখন কি করতে হবে, লিস্ট অফ দ্য ফলোয়িং, ঠিক আছে, লিস্ট অফ দ্য ফলোয়িং লিখে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল রেন্ট পেড অর পেবেল বাই দ্য এমপ্লয়ার অ্যান্ড 15% অফ স্যালারি, এই দুটোর মধ্যে যেটা কম সেটা হচ্ছে আমাদের লিস্ট, LEST, টিটা পড়েনি। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন। তাহলে আমি আরেকবার রিপিট করছি, একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে আর আদার্স এমপ্লয়ির ক্ষেত্রে রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন মানে নিয়োগকর্তা দ্বারা নির্ধারিত প্রদত্ত বিনা ভাড়ায় অসুসজ্জিত বাসগৃহের ক্ষেত্রে, অসুসজ্জিত মানে আনফার্নিশ মানে যেখানে ফার্নিচার কিছু নেই, জাস্ট বাড়িটা দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে লাইসেন্স ফিজ ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট, তার থেকে বাদ দেওয়া হবে রেন্ট রিসিভ ফ্রম এমপ্লয়ি, রেন্ট রিসিভ কত করেছে এমপ্লয়ির থেকে এমপ্লয়ার, সেইটা এমপ্লয়ার মানে এখানে সরকার গভর্নমেন্ট, তাহলে সেটা বাদ দিয়ে আর যদি কোনো রেন্ট না রিসিভ করে থাকে তাহলে যেটা হচ্ছে লাইসেন্স ফি ডিটারমাইন্ড বাই দ্য গভর্নমেন্ট, সেটাই হচ্ছে আমাদের ভ্যালুয়েশন হয়ে যাবে। আর অ্যাকোমোডেশন ওন বাই দ্য এমপ্লয়ার, যদি এটা আদার এমপ্লয়ের ক্ষেত্রে, এটা সরকারের ক্ষেত্রে হয়ে গেল, আদার এমপ্লয়ের ক্ষেত্রে কী হবে না, এখানে ক্রাইটেরিয়া হচ্ছে 2001 সালের পপুলেশন অনুযায়ী স্যালারির পার্সেন্টেজ হবে ভ্যালুয়েশনটা। তাহলে পপুলেশন 25 লাখের বেশি হলে সেখানে 15% অফ স্যালারি, যেখানে 10 লাখ থেকে 25 লাখের মধ্যে থাকবে সেখানে 10% অফ স্যালারি ভ্যালুয়েশন অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন, আর যেখানে 10 লাখের নিচে হবে সেখানে 7.5% অফ স্যালারি। এখানে স্যালারিটা আমি বলবো যে স্যালারি মিন কি আমি বলে দিচ্ছি, আগে 15% অফ স্যালারি এইটার কথা বলে নিই। অ্যাকোমোডেশন টেকেন অন লিজ অর রেন্ট বাই দ্য এমপ্লয়ার, যেখানে হচ্ছে অ্যাকোমোডেশন লিজে নিয়েছে অথবা রেন্টে নিয়েছে, সেখানে লিস্ট অফ দ্য ফলোয়িং, দুটোর মধ্যে দুটো অল্টারনেটিভের মধ্যে যেটা কম সেটা, তাহলে অ্যাকচুয়াল রেন্ট পেড অর পেবেল বাই দ্য এমপ্লয়ার, মালিক কত টাকা দিচ্ছে রেন্টের জন্য বা পে করবে বা পে করেছিল সেটা তার, এবং 15% অফ স্যালারি, তাহলে 15% অফ স্যালারি, স্যালারি মিনস আমরা এখানে ডিনোট করছি যে স্যালারি মানে কি, রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন মানে পারকুইজিটসের ক্ষেত্রে স্যালারি মানে আমরা খেয়াল করবে এখানে অনেকগুলো জায়গায় স্যালারি কথাটা এসছে, তাহলে স্যালারি মানে হচ্ছে লিখে দিচ্ছি, খেয়াল করবে এই যে 15% অফ স্যালারি, এই যে পার্সেন্টেজ অফ স্যালারি যেটা আছে এখানে, এখানে এই স্যালারি, ঠিক আছে। তাহলে স্যালারি মিনস আমি চিহ্নিত করে দিলাম, স্যালারি মিনস হচ্ছে বেসিক প্লাস ডিএ মানে বেসিক স্যালারি প্লাস ডিএ অ্যাজ পার টার্মস অফ এমপ্লয়মেন্ট প্লাস বোনাস, প্লাস বোনাসের পর হচ্ছে কমিশন, তাহলে কি হলো বেসিক ডিএ বোনাস কমিশন প্লাস আরও আছে ট্যাক্সেবল পোর্শন অফ অল অ্যালাউন্সেস, ট্যাক্সেবল পোর্শন অফ অল অ্যালাউন্সেস, ট্যাক্সেবল পোর্শন অফ অল অ্যালাউন্সেস, তার সঙ্গে হবে হচ্ছে এনি আদার মানিটারি পেমেন্ট প্লাস এনি আদার মানিটারি পেমেন্ট, ঠিক আছে, এনি আদার মানিটারি পেমেন্টস,
যার মধ্যে হচ্ছে ইনক্লুডিং পিএফ অ্যান্ড পারকুইজিটস, এটা হচ্ছে তার সঙ্গে থাকবে ইনক্লুডিং পিএফ প্রভিডেন্ট ফান্ড প্লাস পারকুইজিটস। ঠিক আছে, তাহলে কি দেখলাম এখানে স্যালারি মানে যেখানে হচ্ছে পারকুইজিটস রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশনের ক্ষেত্রে স্যালারি মানে হচ্ছে তোমরা অবশ্যই লিখবে বেসিক স্যালারি প্লাস ডিএ প্লাস বোনাস প্লাস কমিশন প্লাস ট্যাক্সেবল পোর্শন অফ অল অ্যালাউন্সেস, যেটা ক্যালকুলেট করি ট্রাভেলিং অ্যালাউন্সেস, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের মেডিকেল অ্যালাউন্সেস যেগুলো আছে আর কি, সেই ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস, এগুলো সব যে ট্যাক্সেবল পোর্শনটা হাউস রেন্ট অ্যালাউন্স, তারপরে হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে আসবে না, কারণ হচ্ছে এটা তো রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন পেয়ে যাচ্ছে, হাউস রেন্ট অ্যালাউন্স আবার হচ্ছে অ্যাকোমোডেশন পাবে, দুটো তো একসঙ্গে পেতে পারে না। এনি আদার মানিটারি পেমেন্টস যেটা হচ্ছে পারকুইজিটসের মধ্যে পড়ছে, আর তার সঙ্গে পিএফ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এখানে স্যালারি মানে আমরা বুঝলাম। ঠিক আছে, এরপরে আমরা এখানে হোটেলের সম্বন্ধে একটা বলা আছে, কিন্তু হোটেল সম্বন্ধে আমরা বলছি না। ঠিক আছে, তাও আমি একটু বলে দিচ্ছি, যদি যেহেতু কভার করে যাবে অনেকে, তো গ্র্যাজুয়েশনের ছেলেমেয়েরাও দেখতে পারো। ঠিক আছে, সেই জন্য আমি এখানে আরেকটু বলে দিচ্ছি, আরেকটা কলাম। ঠিক আছে, এইচএসের ক্ষেত্রে না লিখলেও চলবে, তাহলে এরপরে আরেকটা কলাম বা আলাদা এখানে আলাদাভাবে লিখতে পারো, আমি আলাদাভাবেই লিখছি নিচে। এটা হচ্ছে আমাদের অ্যাকোমোডেশন ইন হোটেল। তাহলে কি হবে, অ্যাকোমোডেশন এটা আলাদা, ওটা যা হয়ে গেল। তারপরে অ্যাকোমোডেশন ঠিক আছে, তাহলে কি হবে, নিয়োগকর্তার লাইসেন্সের ক্ষেত্রে অ্যাকোমোডেশন লিজ অর রেন্ট, এখানে হচ্ছে অ্যাকোমোডেশন টেকেন অন লিজ, অ্যাকোমোডেশন টেকেন, কালিটা ডিস্টার্ব করছে, একটু অ্যাকোমোডেশন টেকেন অন লিজ, তার ক্ষেত্রে কি হবে না, লিস্ট অফ দ্য ফলোইং টু অল্টারনেটিভ, লিস্ট অফ দ্য, এটার হচ্ছে লিস্ট অফ দ্য ফলোইং ঠিক আছে, তাহলে কি হবে, এ হচ্ছে 24% অফ স্যালারি। ঠিক আছে, 24% অফ স্যালারি, আর বি হচ্ছে অ্যাকচুয়াল চার্জেস পেইড or payable, actual charges paid or payable to the hotel actual charges paid or payable to the hotel by the employer, তাহলে এইটা এই দুটোর মধ্যে, ঠিক আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এই দুটোর মধ্যে যেটা কম সেটা হবে আমাদের ভ্যালুয়েশন অফ অ্যাকোমোডেশন ইন হোটেল। ঠিক আছে, এরপরে আমরা আসছি যে এরপরে ফার্নিশডের ক্ষেত্রে কি হবে সেটা আমরা আলোচনা করব।
ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ঠিক আছে, ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন। তার আগে আমি একটু ব্রেক নিচ্ছি, এটা মুছে নিচ্ছি। হ্যাঁ, আমরা যেটা কন্টিনিউ করছিলাম সেটা হচ্ছে আগে হয়ে গেল আনফার্নিশড, এবার হচ্ছে ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই দ্য এমপ্লয়ার, মানে যেখানে নিয়োগকর্তা দ্বারা নির্ধারিতকে প্রদত্ত বিনা ভাড়ায় সুসজ্জিত বাসগৃহের মূল্যায়ন, মানে বাসগৃহের ভ্যালুয়েশনটা কিভাবে করব সেটা আমাদের এখানে জানবো, যেটা হচ্ছে ফার্নিশের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি হবে না, ফার্স্ট হচ্ছে একটা নর্মাল টেবিল, তার অ্যামাউন্টের ঘর, ঠিক আছে, নর্মাল টেবিল, আর এখানে হচ্ছে অ্যামাউন্টের ঘর, এখানে হচ্ছে পার্টিকুলার যেরকম হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখি প্রথমে ভ্যালু অফ, আগের সঙ্গে লিঙ্ক আছে, ভ্যালু অফ আনফার্নিশড, ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন, ঠিক আছে, যে কিরকম আগে আমরা করে আসলাম অ্যাজ ডান আর্লিয়ার, ঠিক আছে। তাহলে ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন এক্ষুনি করলাম, জাস্ট সেইটার ভ্যালু বসানোর পর তার সঙ্গে অ্যাড করতে হবে, অ্যাড 10% পিএ, মানে পার অ্যানাম প্রতি বছর, অন কস্ট অফ ফার্নিচার, অন কস্ট অফ ফার্নিচার, on cost of furniture provided, ঠিক আছে, if furniture is owned by employer, if furniture, যদি আসবাবপত্র is owned by the employer, যদি মালিকেরই ফার্নিচারটা হয় তাহলে 10% পার অ্যানাম অ্যাড করতে হবে, ঠিক আছে। অ্যাড যদি ভাড়ায় থাকে, অ্যাড অ্যাকচুয়াল হায়ার, মানে ভাড়ায় নেওয়া, ঠিক আছে, হায়ার চার্জেস পেড, অ্যাকচুয়াল হায়ার চার্জেস পেড বাই দ্য এমপ্লয়ার, actual hire charges paid by the employer if furniture is taken on hire, if furniture is taken on hire, ঠিক আছে। তাহলে কি হবে, এটা অথবা এটা দুটো তো একসঙ্গে আসবে না, অর, ঠিক আছে, অরটা খেয়াল করবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অ্যাড করলাম, তাহলে এই দুটো যোগ করে যেটা হবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে হচ্ছে অর, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে হচ্ছে অর, ঠিক আছে, এই দুটো যে কোনো একটা অ্যামাউন্ট আসবে। আর প্রথমে হচ্ছে আনফার্নিশড অ্যাকোমোডেশনের যা ভ্যালু আগে করেছি তার সঙ্গে এইটা যোগ হবে, তাহলে এটা আমাদের বেরোবে ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনটা একটু জড়িয়ে গেছে, আমি নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে আমাদের কি হবে ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কি হবে না দেখে নিই। ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন পূর্বে যে ক্যালকুলেট করেছি,
ঠিক আছে, কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, সেটার ভ্যালু বসাবে, তার সঙ্গে অ্যাড 10% পার অ্যানাম অন কস্ট অফ ফার্নিচার প্রোভাইডেড ইফ ফার্নিচার ইজ ওন্ড বাই দ্য এমপ্লয়ার। যদি মালিকের ফার্নিচার হয় তাহলে তার 10% পার অ্যানাম হিসাবে অ্যাড করতে হবে, সেটা হবে রেন্ট ফ্রি ফার্নিশ অ্যাকোমোডেশন। আদারওয়াইজ যদি এই ফার্নিচারগুলো হায়ারে মানে ভাড়ায় নেওয়া হয় তাহলে কত টাকা ভাড়া পে করেছে ইয়ারলি সেই ভাড়াটা যোগ করে তাহলে রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রেন্ট ফ্রি ফার্নিশড আর আনফার্নিশড, যেটা হচ্ছে কনসেশনাল রেট, শুনে আছে কমে ভাড়ায় যেটা দিচ্ছে সেইটার ভ্যালুয়েশন করব। তাহলে এরপর এটা আগে মুছে নিই তারপর করছি। হ্যাঁ, আমরা এবার থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড অ্যাট কনসেশনাল রেট। তাহলে কনসেশনাল রেটে আমাদের কিভাবে ভ্যালুয়েশন করব, ঠিক আছে, সেটা আমরা এখন দেখব। কি না, নিয়োগকর্তা দ্বারা নির্ধারিত প্রদত্ত স্বল্প ভাড়ায় বা হ্রাসপ্রাপ্ত ভাড়ায় বাসগৃহ মূল্যায়ন, ঠিক আছে, স্বল্প ভাড়া বা হ্রাসপ্রাপ্ত ভাড়া মানে কম দামে বা কম ভ্যালুতে যাই বলো সেটা হচ্ছে প্রোভাইড করছে অ্যাকোমোডেশন। একটা হচ্ছে আনফার্নিশড আর একটা হচ্ছে ফার্নিশড। তাহলে ফার্নিশডের আর আনফার্নিশডের ক্ষেত্রে কী হবে দেখো না, আনফার্নিশডের ক্ষেত্রে ভ্যালু অফ রেন্ট ফ্রি unfurnished accommodation ঠিক আছে। তাহলে ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন তার সঙ্গে লেস রেন্ট অ্যাকচুয়ালি paid or payable by the employee for the accommodation। ঠিক আছে, সেটা বসাবো, বসানোর পর বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তাহলে কি হলো আমাদের দেখে নাও, আর একবার বলছি, রিপিট করছি। তাহলে ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, তার থেকে লেস রেন্ট অ্যাকচুয়ালি পেইড অর পেবেল বাই দ্য এমপ্লয়ি ফর দ্য অ্যাকোমোডেশন, বাদ দেওয়ার পর মানে কত টাকা রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালু তার থেকে কতটা পে করেছে তার থেকে বাদ দেওয়ার পর যেটা হবে সেটা হবে হচ্ছে ভ্যালুয়েশন অফ রেন্ট ফ্রি নয়, এটা কনসেশনাল রেট। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, ভ্যালু অফ যাই বলো আনফার্নিশড, পুরোটা লিখে দিচ্ছি, আনফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আনফার্নিশডের ক্ষেত্রে। এবার ফার্নিশডের ক্ষেত্রে কী হবে দেখে নিই। ফার্নিশডের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো ফার্স্ট এখানে বলা আছে ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, এটার অ্যামাউন্টটা বসাবো। ঠিক আছে, তাহলে ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন তার থেকে লেস রেন্ট অ্যাকচুয়ালি পেইড, ওই একই লেখা, পেইড অর পেবেল, যেটা পে করেছে অথবা করবে বাই দ্য এমপ্লয়ি
by the employee for the accommodation, একই রকম জাস্ট বাদ দেওয়ার পর, ঠিক আছে, তার থেকে হবে লেস রেন্ট অ্যাকচুয়ালি পেইড অর পেবেল বাই দ্য এমপ্লয়ি ফর ফার্নিচার। তার থেকে এটা বাদ দেওয়ার পর যেটা হচ্ছে লেস ফার্নিচারের জন্য কত প্রোভাইড করেছে বা পে করেছে সেটা লিখতে হবে রেন্ট অ্যাকচুয়ালি পেইড, লেসটা আন্ডারলাইন করে দিচ্ছি যাতে বোঝা যায়, ঠিক আছে, অ্যাকচুয়ালি পেইড or payable, actually paid or payable by the employee অত দরকার নেই, actually paid or payable for furniture, paid or payable for furniture। এটা বাদ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু অফ ফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট। একই রকম সিম্পলি ভ্যালু অফ, ঠিক আছে, অ্যাকোমোডেশন ভ্যালু অফ, এটা হচ্ছে ভ্যালু অফ ফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও আমি আরেকবার রিপিট করছি, ভ্যালুয়েশন অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড অ্যাট কনসেশনাল রেট, ভ্যালু অফ অ্যাকোমোডেশন প্রোভাইডেড অ্যাট কনসেশনাল রেট মানে হচ্ছে কম মূল্যে বা স্বল্প মূল্যে বা হ্রাস মূল্যে অ্যাকোমোডেশন বাসগৃহ দেওয়া, ঠিক আছে, সেটা হচ্ছে ফার্নিশড, আনফার্নিশড মানে আসবাবপত্রহীন, ফার্নিশড মানে আসবাবপত্রযুক্ত। তাহলে ভ্যালু অফ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশনের ভ্যালু, তার থেকে রেন্ট অ্যাকচুয়ালি পেড অর পেবেল বাই দ্য এমপ্লয়ি ফর অ্যাকোমোডেশন যেটা হলো সেটা বাদ দেওয়ার পর, মানে কত টাকা পে করেছে সেটা বাদ দেওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু অফ আনফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট, মানে আগে যেটা করলাম আমরা সেটার মতনই কতটা পে করেছে সেটা বাদ দিলে বাকিটা ট্যাক্সেবল। আর এখানে হচ্ছে ফার্নিশডের ক্ষেত্রে কি হচ্ছে ভ্যালু অফ রেন্ট ফ্রি ফার্নিশড অ্যাকোমোডেশন, তার থেকে রেন্ট অ্যাকচুয়াল পেড অর পেবেল বাই দ্য এমপ্লয়ি ফর দ্য অ্যাকোমোডেশন, কত টাকা পে করেছে সেটা বাদ দেওয়ার পর ফার্নিচারের জন্য কত, এখানে ফার্নিচার ছিল না তাই হয়নি, এখানে ফার্নিচার আছে, রেন্ট অ্যাকচুয়ালি পেড অর পেবেল ফর দ্য ফার্নিচার বাদ দেওয়ার পর ফার্নিচারের জন্য কত টাকা পে করেছে সেটা বাদ দেওয়ার পর ভ্যালু অফ ফার্নিশড অ্যাকোমোডেশন অ্যাট কনসেশনাল রেট। এটা কিন্তু পুরোটাই কনসেশনাল রেট হলো। তাহলে আশা করি তোমরা এই পারকোজিটস চ্যাপ্টারটা বুঝতে পেরেছো। পারকোজিটসের আমাদের এটাই মেন স্যালারির, ঠিক আছে, যে অ্যাকোমোডেশন যেটা দেবে মালিক, বাসগৃহ দেবে, সেটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বারবার দেখবে আর কমেন্টও করতে পারো, ঠিক আছে। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো, তোমরা পুজো ভালো করে কাটাও।